চিত্ত চিরে চৈত্র মাস। লেখনীতে মম সাহা। পর্ব সংখ্যা 18। রাতটা যেন হুট করেই প্রয়োজনের তুলনায় নিশ্চুপ হয়ে গিয়েছিল সেদিন। চিত্রা অপলক তাকিয়েছিল তার বাবার দিকে। সে ভেবেছে বাবা হয়তো মজা করছে, পর মুহূর্তে বাবা হয়তো হো হো করে হেসে উঠবে, বলবে কেমন ঢপ দিলুম বলো তো। কিন্তু তেমন কিছুই হলো না। বাবার মুখটা গম্ভীর থেকে আরো গম্ভীরতম হলো। গাম্ভীর্যের সেই আবরণ ছেয়ে গেল প্রকৃতির মাঝেও। সোডিয়ামের মোহনীয় সেই হলুদ বর্ণ আলোটার মাঝেও কেমন অবিশ্বাসের উজ্জ্বলতা। চিত্রা বাবার দিকে তাকিয়ে বেশ খানিকটা সময় নীরব থেকে অবিশ্বাস্যকর কণ্ঠে বলল, আব্বু, কি বলছেন এসব? নুরুল সওদাগর খুব গোপনে শ্বাস ফেললেন। সে আর বেশিক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থাকতে পারলেন না। বারান্দার বাহিরে দৃষ্টি নিবদ্ধ করে বেশ রুক্ষ কণ্ঠে বললেন, সত্যিই বলছি সব। তুমি তখন 2 দিনের শিশু। নিষিদ্ধ পল্লীর মহিলাদের সন্তান জন্ম দেওয়া নিষেধ, কিন্তু যদি সেই সন্তান মেয়ে হয় তাহলে তারা ধুমধাম করেই বরণ করে নেয় সেই সন্তানকে, কারণ ভবিষ্যতে তাদের ব্যবসার লাভজনক মূলধন সেটা। তোমাকে যে জন্ম দিয়েছে তোমার জন্মদাত্রী, সে চায়নি তার মতন এমন দোজক তোমার ভাগ্যে জুটুক। তুমি জন্ম নিবে বলে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। তখন তোমার তুহিন ভাই যেন অসুস্থ, তাই আমরা সে হসপিটালে গিয়েছিলাম। তোমার জন্মদাত্রী হুট করেই তোমার মায়ের কোলে তোমাকে তুলে দিয়ে আকুতি মিনতি করে উঠল। তার জীবনের ভয়ঙ্কর বর্ণনাও দিল। তোমার মায়েরও শিশুদের প্রতি সহমর্মিতা বেশি ছিল, তাই নিয়ে এলো তোমায়। এবারের কোনো মানুষ জানে না তুমি কার মেয়ে, কেবল আমি আর তোমার মা জানি তোমার জন্ম পরিচয়। চিত্রার নয়ন ঘেঁষে ততক্ষণ ঝরে পড়েছে অশ্রুকণারা। ঘৃণায় ভরে উঠেছে আঙিনা। এক মুহূর্তেই মিছে হয়ে গেল তার এই জনম। কি নোংরা, কি বিচ্ছিরি অতীত তার। মনে হলো সে যেন কোনো নর্দমার কীট, সমাজের এক নোংরা মানুষ। আব্বু যে তাকে পছন্দ করতেন না সেটাই তার প্রাপ্য। এত ভালোবাসা তো কবু তার প্রাপ্য ছিল না। নুরুল সওদাগর চায়ের কাপটা বারান্দার চওড়া গ্রিলটার ওপর রাখল। পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে মুছে নিল তার মুখমণ্ডল। মুখ মোছার নাম করে কিছু অশ্রুকণাও বোধ হয় মুছে নিলেন। কে জানে আধারের কোল ঘেঁষে যাওয়া গল্পের কথা। পকেটে রুমাল পকেটে রেখে নুরুল সওদাগর গলা পরিষ্কার করে বললেন, তুমি তো জানলে তোমার অতীত, এখন একটা কথা রাখবে? চিত্রার কণ্ঠে তখনও কান্নার ছাপ, তবুও অস্ফুট স্বরে উচ্চারণ করলো, জি আব্বু, বলেন। তুমি বিয়ে করে ফেলো চিত্রা। মনে করো না আমি তোমায় অপছন্দ করি বলে সেটা বলছি। তুমি আমার দায়িত্বে ছিলে। আমি তোমার ভালো একটা ভবিষ্যৎ গড়ে দিতে চাই। আজ আছি, কাল নাও থাকতে পারি। তোমার দায়ভার তখন কে নিবে? এবারে সবাই হয়তো তোমায় ভালোবাসে, কিন্তু আমরা না থাকলে তারা হয়তো ফিরেও চাইবে না, কারণ তোমার সাথে তাদের কোনো রক্তের সম্পর্ক নেই। চিত্রার অবুঝ মন পরপর ধাক্কায় তখন নিস্তব্ধ। রাতের দীর্ঘশ্বাসগুলো তখন বুকের ভেতর জমে জমে পাহাড় সমান হয়ে গেছে। এই পাহাড়ের ভীষণ ওজন নিতে পারছে না চিত্রা। কেমন দম বন্ধ হয়ে এসেছিল সেদিন। আবেগের বশেই কিংবা নিজের প্রতি ঘৃণা থেকে সে রাজি হয়ে গেল বাবার প্রস্তাবে। হয়তো ঋণ শুধরানোর অপচেষ্টাটাও ছিল। সেদিনের কথা থামতেই বিরাট এক বিষাক্ত দীর্ঘশ্বাস ফেলল চিত্রা। সেদিন কাঁদলেও আজ কাঁদছে না সে। হুট করে কি সে পাথর হয়ে গেল? বাহার তখনও নির্জীব, চোখে দৃষ্টি রাজপথে। হাতে চায়ের কাপের গরম চা এখন শরবত প্রায়। ভেতরের তরতাজা অনুভূতিও কেমন নিস্তেজ। বাহারের নীরবতা ভয় জাগালো চিত্রার মনে। বাহার ভাই বুঝি আজ চির বিচ্ছেদ ঘোষণা করবে। ঘৃণার থুতো বুঝি তার উপর ছুঁড়ে মারবে বাহার ভাই। মারুক না হয়, সে সহ্য করে নেবে। ঘৃণাটা তো তার দোষে পাবে না, অদৃষ্টের পরিহাস। তবে আক্ষেপ কিসের, আফসোস কিসের? নিজের ভাগ্য যদি সে নিজে গড়ত তাহলে কি আর থুতু ফেলতে পারত কেউ? না, অনিশ্চিত ভবিষ্যৎ রচিত করত।
তবুও যদি মানুষ তাকেই দোষী ভাবে তবে মেনে না হয় নিবে সে দোষ। চিত্রার মনের ভুল ভাবনার কার্তুজকে ভেঙে গুঁড়িয়ে দিল বাহার। হাতে চায়ের কাপটা পাশেই ছুঁড়ে ফেলে বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার কি সেসব শুনে নিজের উপর ঘৃণা জন্মেছিল রঙ্গনা? এমন পরিস্থিতিতে বাহারের এই প্রশ্নটা চিত্রা আশা করেনি। জীবনে তো আশা ছাড়াই কত কিছু হয়। ছোট কণ্ঠে চিত্রা উত্তর দিল, করাটা স্বাভাবিক না বাহার ভাই? বাহার হাসল। চিত্রার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। এই প্রথম বোধ হয় বাহার চিত্রাকে ছুঁয়ে দিল, তাও আবার স্নেহের হাতে, কোনো লোভ লালসা বিহীন। অতঃপর মিষ্টি করে বলল, অস্বাভাবিক সেটা। তুমি নিজেকে কেন ঘৃণা করবে রঙ্গনা? তোমার বরং বুক ফুলিয়ে একটা স্বচ্ছ শ্বাস নেওয়া উচিত। তোমার জন্মদাত্রী, সে কোথা থেকে আসছে, কি বা তার পরিচয়, সব ভুলে যাও। মনে রেখো, সে কিন্তু মায়ের দায়িত্ব পালন করতে পিছপা হননি। এই যে সে তোমায় অন্য কারো কাছে দিয়ে দিল, তোমার কি মনে হয় তার উপর কম ঝড় বয়ে গেছে এর জন্য? তাকে কি না কি সহ্য করতে হয়েছে তোমার ধারণা নেই। একটা কথা শুনেছ, জন্ম হোক যথাতথা, কর্ম হলো আসল। তোমার সাফল্য যখন আকাশ ছুঁয়ে দিবে, তোমার জন্ম পরিচয় তখন মরীচিকা। চিত্রা কেবল মনোযোগ সহকারে শুনল এই ছন্ন ছাড়া লোকটার কথা। মানুষটা কত গুছানো, কেউ বুঝবে তার বাহ্যিক আবরণ দেখে? চিত্রা লম্বা একটা শ্বাস নিল, শুদ্ধতম হাসি দিয়ে বলল, চলুন বাহার ভাই, ফেরা যাক। পাহাড়ও ঘাড় কাত করে উঠে দাঁড়ালো। একটা রিক্সা ডাক দিয়ে বসিয়ে দিল চিত্রাকে। বাহারকে উঠতে না দেখে অবাক হলো চিত্রা। কপাল কুঁচকে প্রশ্ন করল, আপনি যাবেন না? তুমি যাও, আমি হেঁটে আসবো। বাহারের উত্তরে কুঁচকানো কপাল আরো কুঁচকানো হলো। অবাক কণ্ঠে বলল, আমার সাথেই চলুন। হেঁটে আসার কি দরকার? আজ আমি না হয় আপনাকে বাড়ি অব্দি নিয়ে গেলাম, কোনো একদিন আপনি পুরো শহর ঘোরাবেন। চিত্রার কথাই বিশেষ হেলদোল দেখালো না বাহার। পকেটে দুহাত খুঁজে কোঁকড়ানো চুলগুলো দুলিয়ে বলল, আমি হিমু নই রঙ্গনা, আর না তুমি রূপা। আমরা আমাদের মতনই। আমি এক দারিদ্রতার কষাঘাতে পিষে যাওয়া মানব, আর তুমি বাস্তবতার বেড়াকলে ঝলসে যাওয়া নারী। আমাদের গন্তব্য এক হলেও হয়তো পৌঁছানোর পদ্ধতি ভিন্ন। তাতে ক্ষতি কি? শেষ অবধি যদি সন্ধি হয় রাস্তা, তবে ব্যাপার নয়। চিত্রার দিক থেকে নজর সরিয়ে বাহার একবারে হাঁটা ধরল সোজা। চিত্রা কতক্ষণ তাকিয়ে রইল সেই বাহারের দিকে। লোকটা যদি একটু পিছু ফিরে তাকায় সে আশায়, কিন্তু তার হলো কই? লোকটা তো আর তাকালো না। সব সময়ই চিত্রার আশা ভেঙে দিতে লোকটা প্রস্তুত। চিত্রা ছোট একটা শ্বাস ফেলল। থাক, সবার গল্পের বিবরণ এক হলেই সমস্যা। থাক না, বাহার রঙ্গনার গল্পটা কিছুটা অন্যরকম। ক্ষতি তো আর নেই। আজ অষ্টমতম দিনে পদার্পণ করলো মুনিয়া বেগম ছাড়া সওদাগর বাড়ির লোকজন। তুহিন ভাইজান খুঁজছে, নুরুল সওদাগর খুঁজছে, তবে মুনিয়া বেগমের দেখা নেই। কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল মানুষটা। মানুষটার বাবার বাড়িতে কেউ নেই যে সে সেখানে যাবে। আপন বলতে এই স্বামীর বাড়ি ছিল। ওনার কলিগদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলল, কিন্তু কেউ খোঁজ দিতে পারল না মুনিয়া বেগমের। চিত্রারও চোখ মুখ ভীষণ শুকনো। মা তাকে যতটা যত্ন করত অতটা যত্ন আর কে বা করবে? মুখে ছোট ছোট ব্রণ, চোখের নিচে কালো আস্তরণ। মেয়েটার মায়া মায়া মুখখানার দিকে তাকালেও কেমন হাহাকার করে ওঠে বুক। অন্যদিকে ওহির মেজাজ আজকাল কিঞ্চিত ভালো। নওশাদ ছেলেটা প্রচুর জ্বালালেও বেশ সম্মান দেয় তাকে, অনেক বেশি সময়ও দেয়। হুটহাট রাস্তায় কোথা থেকে এসে যেন হাজির হয়ে যায়। ঝগড়া করতে মন্দ লাগে না। খাবার টেবিলে দুপুরের খাবারে তোড়জোড় চলছে। ওহি, চাঁদনি, অনয়, মাহতাব, আফজাল সওদাগর, লতা বেগম সবাই খেতে বসেছে। রোজা সওদাগর এবং তার ননদ খাবার বেড়ে দিচ্ছেন।
কাজের মেয়ে দোয়েল রান্নাঘর থেকে খাবার এনে দিচ্ছে। আজ খাবার টেবিলে ঘটল অন্যরকম ঘটনা। সবাই যখন খেতে ব্যস্ত, দোয়েল তখন মাছের তরকারিটার বাটি টেবিলে এনে রাখলো। চিত্রার হঠাৎই দৃষ্টি আটকালো মাছের বাটিতে থাকা বড় মাথাটার দিকে। বয়সে ততটা ছোট না হলেও চিত্রার আবদারগুলো বেশ ছোটদের মতন। হুটহাট বলে বসে, না ভেবেই কত আবদারের কথা। যেমন আজই মাছের মাথাটা দেখে নিষ্প্রাণ চিত্রা ঝলমলে হাসি দিয়ে বলে উঠল, বড় চাচি আম্মা, আমায় কিন্তু মাথা দিবে আজ। সবাই চিত্রার দিকে তাকিয়ে মুচকি হাসলো। যাক, মেয়েটা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আর বরাবরই চিত্রার জন্য বড় মাছের মাথাটাই রাখা হয়। সে আবার বেশ মাছ প্রেমী। সবাইকে অবাক করে দিয়ে রোজা সওদাগর মাছের মাথাটা চাঁদনির প্লেটে উঠিয়ে দিল। চাঁদনি চিত্রার পাশে বসেই খাবার খাচ্ছিল। রোজা সওদাগরের এমন কাণ্ডে উপস্থিত সবাই হতভম্ব। চাঁদনি নিজেও অবাক হয়ে গেল। রোজা সওদাগর সবাইকে তার দিকে এমন হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বোকা বোকা হেসে চিত্রাকে আদুরে স্বরে বলল, তোর আপার তো এখন একটু বেশি পুষ্টি লাগবো ক, এর তো অহন দুইজনের খাবার খাইতে হইব, তাই না? আমি তোরে বড় টুকরাটা দেব, মাথাটা তোর আপা খা, কেমন? চিত্রার হুট করেই কান্না চলে এলো, কিন্তু সে প্রকাশ করলো না। এটা হওয়াটা তো স্বাভাবিক, সবাই কি আর মায়ের মতন হয়? চিত্রা খাবারটা কোনো মতে গিলে নিয়ে মাথা নাড়িয়ে কৃত্রিম হাসি দিয়ে বলল, না না চাচি আম্মা, তুমি আপারেই দেও। আমি দেখছো কেমন বিয়াক্কেলের মতন আবদার করলাম। এখন তো বড় আপারই ভালো খাবারের প্রয়োজন। তুমি ঠিক করেছ। কথার নিচে চাপা পড়ল চিত্রার প্রগাঢ় অভিমান। চাঁদনি আপা তার প্লেট থেকে মাথা উঠিয়ে চিত্রার প্লেটে দিতে দিতে বলল, আম্মা, আপনিও না? আমাকে কখনো খেতে দেখেছেন মাথা? সবসময় তো চিতাবাগি খাই, মেয়েটার পছন্দ। আপনিও না? অদ্ভুত। হ হ, খাবি কেমনে তোরা? তোদের চাচি তো চিত্রাকেই সবসময় দিত। চিত্রা খাবে বলে কি তোরা খেতে পারবি না? সবারই তো হক আছে। রোজা সওদাগরের উত্তরটা কেমন মুখ ঝামটি মারল, রসকসহীন কণ্ঠ। চিত্রা বড় আপার হাতটা ধরে ফেলল, খুব কষ্টে কান্না গিলে বলল, আপা দিও না গো, কারো হক মেরে খেতে পারবো না আমি। খাবার টেবিলে নিস্তব্ধ নীরবতা। সবাই কেমন ফ্যাল ফ্যাল আহন্মক হয়ে তাকিয়ে রইল। চিত্রা এক মনে আলু ভাজাটুকু দিয়েই পরের ভাতটুকু মাখিয়ে নিল। রোজা সওদাগর তাকে মাছ আর সাধল না, বরং বড় টুকরোটা সে তার মেয়ে জামাইয়ের থালায় উঠিয়ে দিল। সবাই চোখ মেলে দেখলো এই স্বার্থপরতা। কারো মুখে কোনো শব্দ নেই। চিত্রা আর দু লোকমা ভাত গিলে কোনো মতে উঠে দাঁড়ালো। আর খাওয়া যে সম্ভব হচ্ছে না। এই খাবার যেন বিষের চেয়ে বিষাক্ত মনে হলো। মাহাতাবও আর মাছ ছুঁয়ে দেখল না। শাশুড়ির একচোখা কাহিনী নীরব প্রতিবাদ করে সেও চুপ করে খাওয়ার পাত থেকে উঠে গেল। মেয়ে জামাইকে উঠে যেতে দেখেই রোজা সওদাগর গদগদ কণ্ঠে ডাক দিতেই তাচ্ছিল্য হাসি দিল মাহতাব। বেশ তাচ্ছিল্য কণ্ঠে বলল, যা খাওয়ালেন পেট ভরে গেছে। আপনার মেয়েকে না হয় আমার ভাগের মাছটাও দিয়ে দিয়েন। আমার হকের জিনিসের প্রতি তত টান নেই। মাছ পাতে তুলল না ওহিও। অপমানে গা শিরশির করে উঠল রোজা সওদাগরের। সে মুখ বাঁকিয়ে বলল, ঘরের চেয়ে পরের টান বেশি এ বাড়ির মানুষের। চিত্রা তখন কেবল টেবিল ছেড়ে কিছু দূর গিয়েছে। বড় চাচির কথাই ডুকরে উঠল সে। ছুটে গেল ঘরে। মা ছাড়া দুনিয়া কেমন আধার হয়ে গেল তার। এতদিনের নিয়ম ভেঙে আপন মানুষের বদলে অষ্টাদশী ভেঙে বিচূর্ণ। এ বাড়িতে কেমন যেন বদলের সুর দেখা দিয়েছে। আর যে সুখের দিন নেই চিত্রার, তা বুঝতে বাকি রইল না।